বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পুরী জগন্নাথ ধাম ভারতীয় আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক, যা হিন্দু ধর্মের চারধাম যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে ভগবান শ্রীবিষ্ণুর এক রূপ, জগতের নাথ জগন্নাথকে সর্বজনীন চেতনার প্রতিরূপ হিসেবে অনুভব করা হয়। এই ধামের অন্যতম বিশেষত্ব হল ভক্তি ও প্রেম ভিত্তিক সাধনা। শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের পর থেকেই পুরী ভক্তি মার্গের এক প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যেখানে ঈশ্বরকে অনুভব করা হয় প্রেম, কীর্তন ও আত্মসমর্পণের মাধ্যমে। রথযাত্রার সময় ভগবান নিজেই মন্দির থেকে বেরিয়ে আসেন ভক্তদের মাঝে। এই পুণ্যভূমিতে সমুদ্রের অনন্ত বিস্তার, স্নিগ্ধ হাওয়া ধ্যানমগ্ন পরিবেশ সৃষ্টি করে। এখানকার আধ্যাত্মিক ও প্রাকৃতিক মেলবন্ধনে মানুষের মনকে প্রশান্ত করে, আত্মাকে শুদ্ধ করে। আজ আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল সেই পুণ্যভূমি শ্রীধাম দর্শন করা। তাহলে যাত্রা শুরু করি হাওড়া স্টেশন থেকে। আমি হাওড়া স্টেশন থেকে 12837 পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরেছিলাম। ট্রেনের টাইম ছিল রাত্রি 10:30। আমার ট্রেন 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। ট্রেন ঢুকতেই আমার নির্দিষ্ট আসনে জায়গা নিলাম। নির্দিষ্ট সময় হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। ট্রেন প্রায় 8 ঘন্টা 30 মিনিট সময় কাটিয়ে নির্দিষ্ট সময়ে 30 মিনিট আগেই পুরী স্টেশনে ঢুকে পড়ল। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। এসে পৌঁছে গেছি পুরীতে। আমি এলাম হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। এই গাড়িটা ঢোকানোর কথা ছিল সকাল 7:30। 30 মিনিট অ্যাডভান্স টাইমে কিন্তু গাড়িটা ঢুকিয়ে দিয়েছে। তাহলে চলুন এখান থেকে বেরিয়ে সোজা চলে যাওয়া যাক স্বর্গদ্বারে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা অটো ধরে নিতে হবে। চলুন। দেখলাম পুরো প্ল্যাটফর্ম জুড়ে প্রচুর যাত্রী নামলেন। পুরী এমন একটা জায়গা যেখানে সারা বছর যাত্রীদের আনাগোনা লেগেই থাকে। প্ল্যাটফর্ম থেকে বেরোতেই সামনে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো নিয়ে সরাসরি পুরীর মুখ্য জায়গা স্বর্গদ্বার বা মন্দিরের কাছে চলে যাওয়া যায়। স্টেশন চত্বর থেকে বেরিয়ে মেন রাস্তায় এসে একটু দরদাম করলে মোটামুটি 100 থেকে 150 টাকায় অটো পাওয়া যায়। স্টেশনের সামনে থেকে বাসও পাওয়া যায়। মাথাপিছু ভাড়া 15 টাকা করে স্বর্গদ্বারে। আমি একা, তাই একটা শেয়ার অটোতে উঠে পড়লাম। 40 টাকা করে আমি শেয়ার অটো পেয়ে গেলাম। পুরী রেল স্টেশন থেকে স্বর্গদ্বারের দূরত্ব 3 কিলোমিটার। অটোতে সময় লাগবে 15 মিনিট মতো। অটোতে কিছুক্ষণ যেতেই বাঁদিকে প্রথম সমুদ্র সৈকত চোখে পড়ল। আরও কিছুটা এগিয়ে সমুদ্রের ধারে পুরীর স্বর্গদ্বারে অটো থেকে নেমে পড়লাম। এসে পৌঁছে গেলাম স্বর্গদ্বারে। খুব সুন্দর আজকে কিন্তু ওয়েদারটা, একদম রোদ্দুর নেই, একটা মেঘলা ওয়েদার রয়েছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আমার হোটেল হচ্ছে এখান থেকে কিছুটা দূরেই হোটেল প্রভাত সি ভিউ, কিন্তু আমি এক্ষুনি হোটেলে যাব না, তার আগে একটু সমুদ্র দর্শন করে আসি। চলুন তাহলে। জেনেছি প্রভু জগন্নাথদেব না ডাকলে পুরীধাম পৌঁছানো সম্ভব নয়। তাই এই স্বর্গদ্বার থেকেই প্রথমে তাকে প্রণাম জানালাম আজকে আমাকে এখানে নিয়ে আসার জন্য। এবারে মেন রাস্তা থেকে নেমে পড়লাম সমুদ্র তটে। পুরাণ মতে জগন্নাথ ধামের পঞ্চতীর্থের মধ্যে মহাদধি অর্থাৎ সমুদ্র একটি প্রধান তীর্থ। অন্য 4টি তীর্থ হল ইন্দ্রদুম্ন সরোবর, মার্কেন্ডেয় সরোবর, শ্বেতগঙ্গা এবং রোহিণীকুণ্ড। বিশ্বাস করা হয় এই 5টি তীর্থে স্নান বা দর্শন করলে পূর্ণ তীর্থযাত্রার ফল লাভ করা যায়। আমরা ক্রমশ সব জায়গাগুলোই দর্শন করব।
সকাল থেকেই সব ভ্রমণার্থী নেমে পড়েছেন সমুদ্রে স্নান করার জন্য। সুবিশাল বঙ্গোপসাগরের একের পর এক আসছে পড়া ঢেউয়ে স্নানের মজা নিতে বাচ্চা থেকে বয়স্ক সবাই আনন্দ নিতে মেতে ওঠেন। আমি সমুদ্র তটে দাঁড়িয়ে এখানকার সৌন্দর্য উপভোগ করে সমুদ্র দেবতাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। অনেকটা সময় সমুদ্রের ধারে কেটে গেল, আর দেরি করব না, এবারে সোজা হোটেলে যাই। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শনে যাব। চলুন তাহলে। ভাই একটা চা দাও। চা পান করতে করতে দেখেছিলাম সকাল 8টাতেই জায়গাটা কীরকম জমজমাট হয়ে উঠেছে। এবারে চললাম আমার পুরীতে থাকার আস্তানায়। স্বর্গদ্বার থেকে কিছুটা হেঁটেই পৌঁছে গেলাম শ্রীকুমার হেরিটেজ গ্রুপের হোটেল প্রভাত সি ভিউতে। সমুদ্রের একদম কাছে, বিরাট হোটেল। লিফটে করে ঢুকে এলাম রিসেপশনে। নাম বলতেই রুম পেয়ে গেলাম। এখানকার একজন স্টাফ আমাকে রুমে নিয়ে চললেন। লিফট আস্তে আস্তে জায়গাটা একটু দেখে নিলাম। মজার ব্যাপার হচ্ছে এই হোটেলে যেখানে দাঁড়াচ্ছি সেখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছে, এটা খুব ভালো লাগছে। কিন্তু এই করিডোর থেকে যা সুন্দর ভিউ আর তার সঙ্গে হাওয়া, এখানে দাঁড়ালেই মনটা ভরে যাবে। আমার রুম 5th ফ্লোরে। আমার রুম নাম্বার 5A। একদম ঝাঁ চকচকে সাজানো গোছানো এই রুমটা। এই রুমে একটা ডবল বেডের খাট, স্মার্ট টিভি, আয়না সহ ওয়ার্ক টেবিলের ব্যবস্থাও রয়েছে। প্রত্যেক রুমে এইরকম টয়লেট্রিজ কিট দেওয়া রয়েছে। আর থাকে হট কেটল, চা ও কফির পাউচ, জলের বোতল। রুমের সঙ্গে পার্সোনাল ব্যালকনির দরজা খুললেই জাস্ট এই রকম একটা ভিউ। মন ভালো করে দেওয়া একটা জায়গা। ওয়াশরুমে গিজার সহ সমস্ত সুবিধা রয়েছে। ব্যালকনি থেকে সমুদ্র পুরো ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে। অনেকটা জায়গা, অনেকটা জায়গা। রাত্রেবেলা এখানটাতে বসে থাকলেই সময় কেটে যাবে, আর সমুদ্রের ধারে গিয়ে বসতে হবে না। জানলাম এখানে 14টা সি ভিউ এয়ার কন্ডিশন কাপল রুম রয়েছে। আর তার সঙ্গে রয়েছে একটা বড় ফ্যামিলি বেডরুম, যেখানে 4 থেকে 5 জন অনায়াসেই থাকা যায়। এখানকার সব কটা রুম থেকে সমুদ্র দেখা যায়। আমি এই হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজন হলে আপনারা ফোন করে নিতে পারবেন। কারেন্ট অফ হলেও প্রত্যেক রুমে এসি এবং গিজার সহ লিফট চালু থাকে। আবার শুনলাম নাকি এই সামনে একটা ছাদ আছে, সেই ছাদ থেকে জগন্নাথ দেবের মন্দিরও দর্শন করা যায়। রুমের পাশের ছাদে আসতেই দূরে সেই জগন্নাথ মন্দিরের অনেকটা অংশই দেখতে পেলাম। জগন্নাথ দেবকে এখান থেকে প্রণাম জানালাম। স্নান করে রুম থেকে বেরিয়ে পড়লাম। মাইজা বাবু, খাওয়ার ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ, এখানে খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, তাহলে দুপুরে কি মেনু থাকছে আজকে? আজকে দুপুরে দুটো তরকারি আছে, আর আপনার ডাল আছে, মাছ ভাত আছে। তাহলে আমার জন্য পাঁপড় একটা ভাজা হবে, তার সঙ্গে চাটনি হবে। আচ্ছা, আমার জন্য তাহলে একটা লাঞ্চ বলা রইল। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এবারে এখান থেকে বেরিয়ে সোজা যাব হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন করতে। এখনো পর্যন্ত ব্রেকফাস্টও করিনি, চলুন তাহলে। আমি ভেতরের রাস্তা ধরে মন্দিরের দিকে হাঁটা লাগালাম। শ্রী জগন্নাথ মন্দির পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে 10 মিনিট। টোটোতেও যাওয়া যায়, ভাড়া পড়ে মাথাপিছু 30 টাকা করে। হাঁটতে হাঁটতে প্রথমে বাঁদিকে একটা সুন্দর মন্দির দেখতে পেলাম। ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। গর্ভগৃহে স্বয়ং মহাদেব পূজিত হচ্ছেন।
শ্রীক্ষেত্রে এসে সবার প্রথমেই কিন্তু বাবা মহাদেবের দর্শন করলাম। এরপরে চলুন যাব স্বয়ং বিষ্ণুদেবকে দর্শন করতে, অর্থাৎ জগন্নাথ দেব দর্শন করতে। আরও কিছুটা হেঁটে এসে পৌঁছে গেলাম শ্রী জগন্নাথ মন্দির কম্পাউন্ডে। কম্পাউন্ডের মধ্যে ঢুকে দেখি মন্দির চত্বর আধুনিক সুবিধা সহ সুন্দর করে সাজানো হয়েছে। জানলাম বর্তমানে এটিকে বলা হয় শ্রী জগন্নাথ করিডোর। এই এসে পৌঁছে গেছি প্রভু শ্রী জগন্নাথ দেবের ধামে। এই হলো কলিযুগের নীলমাধব শ্রী জগন্নাথ ধাম। সন্ন্যাসীর কাছ থেকে বার্তা পেয়ে অবন্তীরাজ ইন্দ্রদুম্ন বিদ্যাপতিকে পাঠান বিষ্ণুদেবের সন্ধানে ওড্ড রাজ্যে, অর্থাৎ বর্তমানের উড়িষ্যায়। বিদ্যাপতির দর্শনও মেলে শবরগৃহে নীলমাধব রূপে ভগবান শ্রীবিষ্ণুর। খবর পেয়ে রাজা ইন্দ্রদুম্নও এলেন বিষ্ণুর দর্শনের লাভের আশায়। কিন্তু নীলমাধব রূপী বিষ্ণুর দর্শন তার আর হল না। বিফল রাজা ইন্দ্রদুম্ন অশ্বমেধ যজ্ঞও করেন। তখন নারদ তাকে বলেন, শিলায় নয়, দারুতেই দর্শন মিলবে তার সেই বিষ্ণুর। নীলমাধবের স্বপ্নাদেশ মতন দারুও মেলে চক্রতীর্থে। কিংবদন্তি আছে ভগবান শ্রীকৃষ্ণের নাভি অর্থাৎ পরম ব্রহ্ম দ্বারকা থেকে ভেসে আসে পুরীর সমুদ্রে ব্রহ্মদারু রূপে। রাজা ইন্দ্রদুম্ন সেই দারুই প্রতিষ্ঠা করেন দেবরূপে মহাবেদীতে। আবারও দৈববাণী পান রাজা ইন্দ্রদুম্ন সেই দারুতে বিগ্রহ তৈরি করার জন্য। তখন দেবতা বিশ্বকর্মা আসেন সূত্রধরের রূপ ধরে মূর্তি তৈরি করার জন্য। শর্ত একটাই, 21 দিন ধরে দ্বার বন্ধ করে মূর্তি তৈরি করা হবে, কেউ দ্বার খুলতে পারবে না। সেই শর্তে কাজ শুরু হলো। কিন্তু 12 দিনে রানী আর ধৈর্য না রাখতে পেরে রানী দরজা খুলে ফেললেন। ঘরে ঢুকে রানী দেখেন সূত্রধর উধাও, বিগ্রহ অসম্পূর্ণ। হাত পা তখনও পর্যন্ত তৈরি হওয়া বাকি রয়েছে। তখন রাজা ইন্দ্রদুম্ন অসম্পূর্ণ জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করেন। পৌরাণিক যুগের সেই মন্দির ধ্বংস হলে রাজা যযাতি কেশরী মন্দির তৈরি করেন নতুন করে। পরবর্তীকালে রাজা অনঙ্গ ভীমদেব 1198 সালে বর্তমানের মন্দিরটি গড়ে দেন। সেই সময় 5 লক্ষ তোলা খরচ হয় মন্দির গড়তে। পরবর্তীকালে গজপতি রাজাদের অর্থানুকূল্যে এর শ্রীবৃদ্ধি হয়। জগন্নাথের দেব মন্দির বিমান, নাটমণ্ডপ, ভোগমণ্ডপ ও জগমোহন এই 4 ভাগে গড়া। জগন্নাথ মন্দির মেঘনাদ প্রাচীর দিয়ে ঘেরা। মন্দিরের চারপাশে 4টি প্রবেশদ্বার, সিংহদ্বার, হস্তিদ্বার, অশ্বদ্বার ও খঞ্জাদ্বার। পূর্ব দিকের মূল প্রবেশদ্বারটি হল সিংহদ্বার। মূল প্রবেশদ্বারের সামনে রয়েছে 34 ফুট উঁচু ক্লোরাইট পাথরের সূর্যের সারথি অরুণ স্তম্ভ। মন্দির চত্বরের ভেতরে সুরক্ষার খাতিরে 424 ফুট বাই 315 ফুটের কুরুম বেধা প্রাচীর রয়েছে। তার ভেতরেই রয়েছে হিন্দু দেবদেবীদের অভিনব সমাবেশ। শ্রী জগন্নাথ মন্দিরের সঙ্গে রয়েছে কাশী বিশ্বনাথ, রামচন্দ্র, জয় বিজয়, বদ্রীনারায়ণ, রাধাকৃষ্ণ, বটকৃষ্ণ, মঙ্গলা দেবী, বিমলা দেবী, মাতা লক্ষ্মী এবং সর্বমঙ্গলা কালী, এইরকম আরও অনেক মন্দির। আর রয়েছে নাট মন্দিরের শেষের স্তম্ভের অংশ, যাতে মহাপ্রভু চৈতন্যদেব হাত রেখে বিভোর হতেন জগন্নাথ দেবে। এখানে মূল মন্দিরে ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা একই সঙ্গে পূজিত হচ্ছেন। আর রয়েছে পৃথিবীর বিখ্যাত সেই পুরী মন্দিরের রান্নাঘর। মন্দিরে জগন্নাথ দেবের প্রসাদ পেতে রয়েছে আনন্দবাজার।
এবারে তো আমাকে ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু জমা করে রাখতে হবে, ভেতরে তো এগুলো নিয়ে ঢোকা যাবে না। তাহলে চলুন ক্যামেরা জমা করে দিই, তার আগে আপনাদের দেখিয়ে দিই কোথা থেকে ভেতরে ঢোকা যায়। এই যে এখান দিয়ে রেলিং পথে মন্দিরের সিংহ দরজা দিয়ে ভেতরে ঢুকতে হয়। এখন মন্দির চত্বর অনেকটাই ফাঁকা। ভক্তদের সুবিধার জন্য এই রকম জায়গায় লাইন করে মন্দিরে প্রবেশ করতে হয়। আমি সামনের দোকানে ঢুকে ক্যামেরা, মোবাইল রেখে ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। মন্দিরের বাইরে বসে মানুষজন পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধা অনুষ্ঠান করে থাকেন। আজকের এই জগন্নাথ ধামের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। অপূর্ব সুন্দর দর্শন হলো। ঢুকেছিলাম পূর্ব দুয়ার দিয়ে আর বেরোলাম হচ্ছে পশ্চিম দুয়ার দিয়ে। ভেতরে তো ক্যামেরা, মোবাইল কোনো কিছু নিয়ে তো ঢোকা যায় না, আর ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই জন্য আপনাদেরকেও দেখাতে পারলাম না। তবে আমি যা দর্শন করলাম, আমি যা মনে শান্তি পেলাম, এ অকল্পনীয়, অকল্পনীয়। অনেক দিনের প্রার্থনা ছিল প্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে আসার, আজকে দর্শন হলো, মনে শান্তি পেলাম। তবে এখন একবারে কিন্তু আমার হলো না, আমি আবার বিকেলবেলা আসব, আবার সন্ধ্যেবেলা একবার দর্শন করার ইচ্ছা রইল। চলে এলাম পাশেই কপালমোচন মন্দির দর্শন করতে। সিঁড়িপথে নিচের দিকে নামতে হবে। বহু প্রাচীন মন্দির, তাই রাস্তা থেকে অনেকটা নিচে। এই মন্দিরের মাহাত্ম্য অপরিসীম। পুরাণ মতে একবার মহাদেব ব্রহ্মাদেবের 4টি মাথার মধ্যে একটি মাথা শাস্তিস্বরূপ দেহ থেকে আলাদা করে দেন। তখন ব্রহ্মাদেবের সেই কপাল মহাদেবের হাতের সঙ্গে জুড়ে যায়। তখন মহাদেব বহু চেষ্টা করেও নিজের হাত থেকে ব্রহ্মাদেবের কপাল আলাদা করতে পারেননি। তখন স্বয়ং মহাদেব বিভিন্ন তীর্থে গিয়ে সাধনা করেন তার হাত থেকে ব্রহ্মার কপাল আলাদা করার জন্য। জনশ্রুতি আছে ওড্রের এই স্থানেও মহাদেব এসেছিলেন হাত থেকে ব্রহ্মাদেবের কপাল মোচনের জন্য। তাই এই মন্দিরকে কপালমোচন মন্দির বলা হয়। মন্দির দর্শন করে বাবা মহাদেবকে প্রণাম জানালাম। সত্যি এও এক গুরুত্বপূর্ণ তীর্থ। অনেকেই হয়তো জগন্নাথ ধাম দর্শন করেই তারপরে বেরিয়ে চলে যান, কিন্তু পাশে এই যে কপালমোচন মন্দির রয়েছে, অবশ্যই করে কিন্তু এটা দর্শন করে নেবেন। চলুন এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। চললাম দাদা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এবারে চললাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ঢুকে খাবার দিতে বলে এলাম। কিছু পরে খাবার চলে এলো। রুমে বসেই খাবার খেয়ে নিলাম। রান্নাবান্না বেশ ভালোই হয়েছে। এখন বাজে বিকেল 5:15। হোটেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম। এখন আবার সোজা যাব মন্দিরে। এখন মন্দিরে কিন্তু ওপরে পতাকা তুলবে, সেটা দেখার ইচ্ছা আছে। তাড়াতাড়ি করে হেঁটে এগোতে থাকলাম। পরে জেনেছি মন্দিরে 5টার মধ্যে পৌঁছনোই সব থেকে ভালো ছিল। মন্দির প্রাঙ্গণে পৌঁছেই দেখি মন্দিরের পতাকা বদল করা হচ্ছে। এই যে প্রতিদিনের পতাকা বদলকে পতিত পাবন বানা বলা হয়। পতিত পাবন শব্দের অর্থ যিনি পতিত বা অসহায় মানুষকে উদ্ধার করেন। এই পতাকা আসলে ভগবান জগন্নাথের করুণাময় রূপের প্রতীক। প্রতিদিন বিকেল 5টা থেকে 6টার মধ্যে পতাকা বদল করা হয়। এক বিশেষ সেবায়েত পরিবার, যারা চুনার বা গরুর সেবায়েত বলে পরিচিত, তারাই এই কাজটা করে থাকেন। তারা মন্দিরের শীর্ষে প্রায় 200 ফুট ওপরে মন্দিরের বাইরের দেয়াল বেয়ে ওপর দিকে উঠে প্রতিদিন পতাকা বদল করে থাকেন। এখানে দাঁড়িয়ে পুরো পতাকা বদলানো দেখলাম।
এরপর এখানে কিছুক্ষণ বসে রইলাম। দেখলাম ভক্তরা এখানে নাম সংকীর্তন করতে করতে মন্দির পরিক্রমা করছেন। এখানে তখন স্বর্গীয় এক পরিবেশ তৈরি হয়েছে। মন্দির চত্বরে কিছুক্ষণ কাটিয়ে চললাম সমুদ্রের ধারে। সন্ধ্যের সময় স্বর্গদ্বারের পরিবেশটা একদম আলাদা হয়ে যায়। লম্বা সমুদ্র তটে তখন রঙিন ছাতা লাগিয়ে দোকানিরা বসে পড়েছেন কেনা বেচার আশায়। এটাই পুরীর বিখ্যাত বিচ মার্কেট বলা হয়। আর সমুদ্রের ধারে পর্যটকরা দাঁড়িয়ে রাতের সমুদ্র উপভোগ করছেন। গভীর সমুদ্র থেকে ছুটে আসা একের পর এক ঢেউয়ের প্রতিটা মুহূর্ত উপভোগ করার মতো। এখানে অনেকটা সময় কাটালাম। তারপরে একটু বিচ মার্কেট ঘুরে বেড়ালাম। মূলত এখানে সামুদ্রিক শঙ্খ ও ঝিনুকের জিনিসটাই বেশি। ঘুরতে আসা মানুষজনও এখানে কেনাকাটা করছেন। আজকের এই পুরীধাম দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। এবারে চলে এলাম হোটেলে। রাতের ব্যালকনি থেকে সমুদ্রকে উপভোগ করতে থাকলাম। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে পুরী জগন্নাথ ধামের অন্যান্য দর্শনীয় স্থান দর্শনে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।